সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি ইফতেখার হোসাইন সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা শুদ্ধ বানান বিষয়ে ধারাবাহিক আলোচনার চতুর্থ পর্বে। আজকে সমগ্র আলোচনা জুড়ে রয়েছে নত্যবিধান এবং সত্যবিধানের গুরুত্বপূর্ণ সব নিয়ম। শুরু করছি নত্যবিধান। নত্যবিধান নত্যবিধান বলতে আমরা কি বুঝি? যে রীতি অনুসারে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম বা সংস্কৃত শব্দের বানানে দন্তন্য স্থানে মূর্ধন্য ন ব্যবহৃত হয় তাকে নত্যবিধান বলে। অর্থাৎ তৎসম শব্দের বানানে মূর্ধন্য ন এর সঠিক ব্যবহারের নিয়মই হচ্ছে নত্যবিধান। নত্যবিধানের কয়েকটি নিয়ম রয়েছে, আমি এখন উপস্থাপন করছি। 1 নম্বর নিয়ম হচ্ছে রি র মূর্ধন্য স, এই 3টি বর্ণের পর সবসময় মূর্ধন্য ন হয়। রি র আরেকটি হচ্ছে মূর্ধন্য স, এই 3টি বর্ণের পর সবসময় মূর্ধন্য ন হবে, দন্তন্য হবে না। যেমন আমি উদাহরণে যাচ্ছি যে ঋণ, এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে শুধুমাত্র তৎসম শব্দে মূর্ধন্য ন ব্যবহৃত হবে। ঘৃণা, তারপর যদি বলি আমি যে মৃণাল, দেখুন রি বা রিকার যেটি হোক এখানে কিন্তু মূর্ধন্য ন সবসময় ব্যবহৃত হবে। এরপর আসি র, র এর পর সবসময় মূর্ধন্য ন হবে। যেমন ব্যাকরণ, চরণ, পুরাণ, ধারণ ইত্যাদি। তবে একটি নিয়ম মনে রাখা জরুরি যে ধারণ শব্দে মূর্ধন্য ন হবে যেহেতু এটি তৎসম শব্দ, কিন্তু ধরন শব্দে মূর্ধন্য ন হবে না, এখানে দন্ত ন হবে। কারণ ধরন শব্দটি তৎসম শব্দ নয়, অর্থাৎ ধরন এখানে দন্ত ন হবে, এখানে মূর্ধন্য ন লিখলে কিন্তু ভুল হবে। কারণ আমি একটু আগে বলেছি কেবল তৎসম শব্দেই মূর্ধন্য ন ব্যবহৃত হবে। একইভাবে দরুন হবে না, অর্থাৎ দরুন হবে, এটি ফার্সি শব্দ দরুন। দেখুন এখানে মূর্ধন্য ন দেওয়ার কোনো সুযোগ নেই, দিলে কিন্তু ভুল হবে। এবার যাচ্ছি আমি মূর্ধন্য স। একটু আগে বলেছি মূর্ধন্য স এর পর সবসময় মূর্ধন্য ন হবে। যেমন বর্ষণ, কর্ষণ, দূষণ, অন্বেষণ। আমি লিখছি বর্ষণ, কর্ষণ, তারপর দূষণ, এরপর আমি যদি লিখি অন্বেষণ, দেখুন সব ক্ষেত্রে কিন্তু মূর্ধন্য ন ব্যবহৃত হবে। এরপর আরও শব্দ লিখবো আমি যে ক্ষণ, প্রশিক্ষণ। দেখুন এখানে ক্ষণ লিখলে কিন্তু তাও মূর্ধন্য ন, কারণ হচ্ছে এখানে একটি কথা বলে রাখি যে ক্ষীয়, ক্ষীয় সমান কিন্তু ক যোগ মূর্ধন্য স। আমি যুক্তবন্ধের ক্লাসে বিস্তারিত বলেছিলাম ক যোগ মূর্ধন্য স সমান ক্ষীয়। যেহেতু এখানে মূর্ধন্য স রয়েছে সেই কারণে এখানে মূর্ধন্য ন হবে। একইভাবে যদি বলি প্রশিক্ষণ, দক্ষিণ, লক্ষণ ইত্যাদি, এই যে দক্ষিণ শব্দ কিন্তু এখানে ক্ষীয় রয়েছে। তারপর প্রশিক্ষণ, যদি আমরা এই একটি নিয়ম মনে রাখতে পারি তাহলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। যাচ্ছি পরবর্তী নিয়মে। ট বর্গীয় ধ্বনির আগে সবসময় মূর্ধন্য ন হবে। এই যে ট বর্গ, অর্থাৎ ট, ঠ, ড, ঢ, এই 4টি বর্ণের আগে সবসময় মূর্ধন্য ন হবে, দন্ত ন হবে না। যেমন যদি ট দিয়ে উদাহরণ দিই আমি, ঘণ্টা, এই শব্দটি অনেকে ভুল করেন, ভুলে দন্ত ন দিয়ে ফেলেন। কখনো দন্ত ন দেওয়ার সুযোগ নেই, এটি হবে মূর্ধন্য ন। একইভাবে কণ্টক, তারপর বন্টন ইত্যাদি। ঠ, কণ্ঠ, লুণ্ঠন, উৎকণ্ঠা, যেমন কণ্ঠ এটি কিন্তু মূর্ধন্য ন। তারপর লুণ্ঠন, যদি আমি লিখি উৎকণ্ঠা, এখানে মূর্ধন্য নয়ের সাথে ঠ হবে সবসময়। এবার ড, ড এর আগে সবসময় মূর্ধন্য ন হবে। যেমন কাণ্ড, খণ্ড, দণ্ড, প্রচণ্ড। দেখুন কাণ্ড, খণ্ড, এরপর দণ্ড। একইভাবে খণ্ডিত, দণ্ডিত, এসব শব্দেও মূর্ধন্য ন হবে। প্রচণ্ড লিখলেও মূর্ধন্য ন হবে। আশা করি বুঝতে পেরেছেন। তবে এইখানে একটি কথা মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ,
আমি বলেছি যে ট, ঠ, ড, ঢ এসব বর্ণের আগে দন্তন হয় না, মূর্ধন্য হয়। তবে এসব কেবল তৎসম শব্দের বেলায় প্রযোজ্য। যদি বিদেশি শব্দ হয় সেক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য হবে না। যেমন আমি যদি বলি যে ঠান্ডা, ডান্ডা, গুন্ডা, ঝান্ডা এসব শব্দে কিন্তু সবসময় দন্তন হবে। আমি লিখছি যে ঠান্ডা, এই ঠান্ডা। তারপরে যদি বলি যে গুন্ডা, এগুলো কিন্তু তৎসম শব্দ নয়, সেজন্য এখানে মূর্ধন্য দেওয়ার কোনো সুযোগ নেই। তারপর যদি আরও লিখি আমি লিখে ডান্ডা, আরও অনেক উদাহরণ রয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। এবার আরেকটি নিয়ম বলি, সেটি হচ্ছে যে ট, আমি বলেছি ট এর আগে সবসময় মূর্ধন্য হয়, কিন্তু বিদেশি শব্দের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য হবে না। যেমন আমি কয়েকটি বিদেশি শব্দের উদাহরণ যদি দেই এখন আপনাদের সামনে, বিষয়টি আরও স্পষ্ট হবে। যেমন আমি কয়েকটি শব্দ লিখলাম, যে একটি শব্দ আছে ইংরেজিতে অ্যাকাউন্ট। দেখুন অ্যাকাউন্ট, এখানে ট এর আগে মূর্ধন্য হওয়ার কথা, যেহেতু এটি ইংরেজি অর্থাৎ বিদেশি শব্দ, সেক্ষেত্রে ওই মূর্ধন্য হবে না, দন্তন্য হবে। একইভাবে আমি যদি বলি সেন্টার, তারপর এজেন্ট, এজেন্ট দেখুন এই যে টি এর জন্য এখানে ট হচ্ছে, তবে এখানে কখনো মূর্ধন্য দেওয়ার সুযোগ নেই, দন্তন্য হবে। উপরে মাত্রা দিলে সেটা দন্তন্য হয়ে যায়। আমি আরও উদাহরণে যাচ্ছি, যে সেন্টার, টেন্ডার, বন্ড, স্যান্ড ইত্যাদি। আমি লিখছি শব্দগুলো, বন্ড, স্যান্ড অর্থাৎ SEND, স্যান্ড। তারপরে টেন্ডার, এখানে মূর্ধন্য দেওয়ার কোনো সুযোগ নেই। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। আমি এবার যাচ্ছি শর্তবিধানের কয়েকটি নিয়মে। তার আগে বুঝতে হবে শর্তবিধান বলতে আমরা কি বুঝি। যদি আমরা নর্তবিধান বুঝে থাকি তাহলে শর্তবিধান খুব সহজে আমরা আয়ত্ত করতে পারবো। শর্ত বিধান, যদি সংজ্ঞাটি একটু আমি মনে করিয়ে দিই তাহলে বলবো যে যে রীতি অনুসারে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম বা সংস্কৃত শব্দের বানানে মূর্ধন্য স ব্যবহৃত হয় তাকে সত্যবিধান বা সত্যবিধি বলা হয়। অর্থাৎ তৎসম শব্দের বানানে মূর্ধন্য স এর সঠিক ব্যবহারের নিয়মই হচ্ছে সত্যবিধান। আমি সত্যবিধানের কয়েকটি নিয়ম এখন উপস্থাপন করব। প্রথমে বলবো যে রি বা রিকার এরপর সবসময় মূর্ধন্য স হবে। আমি লিখছি একটু রি, রি এবং রিকার এরপর সবসময় মূর্ধন্য স ব্যবহৃত হবে। যেমন যে ঋষি, ঋষভ, কৃষক, আমি লিখছি ঋষি, তারপরে ঋষভ একটি শব্দ আছে বাংলায়, ঋষভ লিখলাম। আমি এদিকে লিখছি রিকারের জন্য লিখছি আমি যে কৃষি, একইভাবে আমি লিখলাম কৃষক। দেখুন এখানে কয়ের সাথে রিকার রয়েছে, সেজন্য মূর্ধন্য স হচ্ছে। যেমন আরও উদাহরণে যাচ্ছে আমি যে তৃষ্ণা, বৃষ্টি, কৃষ্ণ, তৃষ্ণা, বৃষ্টি, এরপরে যে কৃষ্ণ। যেহেতু এখানে রিকার রয়েছে সেহেতু রিকারের পরে সবসময় মূর্ধন্য স ব্যবহৃত হবে। আমি আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম বলছি সত্যবিধানে, সেটি হচ্ছে যে ট, ঠ এর সাথে যুক্ত অবস্থায় সবসময় মূর্ধন্য স হবে। আমি আবার বলছি ট এবং ঠ এর সাথে যুক্ত অবস্থায় সবসময় মূর্ধন্য স হবে। যেমন নষ্ট, পুষ্টি, নির্দিষ্ট, দ্রষ্টব্য। আমি বলছিলাম যে ট এবং ঠ এর সাথে যুক্ত অবস্থা সবসময় মূর্ধন্য স হবে। যেমন নষ্ট, কষ্ট। যদি আমি লিখি নির্দিষ্ট, দেখুন ট এর সাথে সব কিন্তু যুক্ত রয়েছে, সেই জন্য সব শব্দে মূর্ধন্য স। যেমন পুষ্টি। তারপর আমি আরও উদাহরণ বলতে গেলে বলবো যে বৈশিষ্ট্য, সেটিও কিন্তু ট এর সাথে যুক্ত। এরপরে ঠ, যদি ঠ এর উদাহরণ দিই তাহলে বলবো পৃষ্ঠ, শ্রেষ্ঠ, জ্যেষ্ঠ। দেখুন
পৃষ্ঠ, শ্রেষ্ঠ, জ্যেষ্ঠ বা জ্যৈষ্ঠ তাও হয় একই নিয়মের অধীন সব। সুষ্ঠু, দেখুন সুষ্ঠু এখানে ঠ এর সাথে যুক্ত বলে এখানে সবসময় হবে মূর্ধন্য স। নিয়মটি আশা করি বুঝতে পেরেছেন। তবে এই নিয়মের বাইরে আরেকটি নিয়ম রয়েছে, সেটি হচ্ছে যে বিদেশি শব্দের ক্ষেত্রে কখনো মূর্ধন্য স ব্যবহৃত হবে না। এটি সবসময় মনে রাখতে হবে, যে কোনো বিদেশি শব্দের বানানে মূর্ধন্য স ব্যবহৃত হয় না। যেমন আমি কয়েকটি উদাহরণ দিলে একদম বিষয়টি স্পষ্ট হবে। এখানে আমি টর উদাহরণ দিচ্ছি, বলেছি ট এর সাথে ট বা ঠ এর সাথে যুক্ত থাকলে সবসময় মূর্ধন্য স, কিন্তু সেগুলো অবশ্যই তৎসম শব্দ হতে হবে। এবার যদি আমি কয়েকটি বিদেশি শব্দের উদাহরণ দিই, তাহলে বলবো আমি যে পোস্ট, পোস্ট দেখুন এখানে কিন্তু দন্তস হয়েছে। তারপর আমি এরপর আরও উদাহরণ দিব যে স্টোর। আমি যদি লিখি স্টুডিও, এই বানান কিন্তু প্রতিনিয়ত আমরা ভুল করি, কখনো ভুল করা যাবে না। খুব সহজ নিয়ম, সেটি হচ্ছে এই শব্দগুলোর সাথে ইংরেজি এস এর সাথে টি যুক্ত, অর্থাৎ এস এর পরে টি, এস এর পরে টি, এস এর জন্য দন্তস লেখা হয়। যেহেতু এগুলো বিদেশি শব্দ অর্থাৎ ইংরেজি শব্দ, সেজন্য এক্ষেত্রে সত্যবিধানের নিয়ম প্রযোজ্য হবে না। একইভাবে টেস্ট, ফরেস্ট, আমি আরও উদাহরণ লিখছি যে টেস্ট, দেখুন এখানে টেস্ট, তারপর যদি আমি লিখি ফরেস্ট, এখানে শর্তবিধানের নিয়ম অনুসারে ট এর সাথে যুক্ত হলে মূর্ধন্য স হওয়ার কথা, কিন্তু এখানে দন্তস হচ্ছে, কারণ এসব বিদেশি শব্দ। দেখুন ফটোস্টেট ইত্যাদি। আশা করি বুঝতে পেরেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা নত্যবিধান এবং সত্যবিধানের গুরুত্বপূর্ণ কয়েকটি নিয়ম আলোচনা করেছি। আশা করি আর কখনো বিভ্রান্ত হবেন না এসব বানানে। আমরা সবসময় বানানের নিয়ম আয়ত্ত করব এবং শুদ্ধ বানান চর্চা করব। আজ এ পর্যন্তই থাক, দেখা হবে আগামী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।